আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব 14। রাতের খাওয়া সমাপ্ত করে রাজীবরা গাড়িতে উঠতে যাবে, তখন পাশের ঘর থেকে বয়স্ক কেউ চিৎকার করে ওঠে, সারাদিন বাবুর দেখা পাওয়া যায় না, এখন রাতে ঘরের ফেরার কথা মনে পড়ল। রাজীব একটু এগিয়ে গিয়ে ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। রাজীবের মনে হলো এই ছেলেটাকে কোথায় দেখেছে। ও হ্যাঁ, বাবুদার ছেলে বিট্টুর সঙ্গে খেলা করছিল। ছেলেটা রাজীবকে দেখে বলে, বাবা চুপ করো, দেখো কি এসেছে। রাজীবকে প্রণাম করে বলে, ছোটদা আমি সিঞ্চন। রাজীব বলে, চিনতে পেরেছি, কিন্তু উনি বাবা? সিঞ্চন বলে, হ্যাঁ। সিঞ্চন মা বাবার সঙ্গে রাজীবের আলাপ করিয়ে দেয়। এটা বাবুদার শালা রাজীব দা। সিঞ্চনের মা বলে, ছেলেটা কমার্স গ্র্যাজুয়েট হয়ে বসে আছে একটা ভালো কাজের আশায়। বাবু আর প্রতিমা আছে বলে এ বাজে সঙ্গতে যায়নি। আমি কতবার বলি বাবার সঙ্গে প্রিন্টিংয়ের কাজটা কর, কিন্তু শোনে কে। রাজীব ঘরের ভিতরে গিয়ে মেশিনগুলো দেখে, মেশিনগুলো দামি। সিঞ্চনের বাবা বলে, এক সময় ভালো কাজ হতো, এখন অর্ডার হয় না, তাই এগুলো অর্ধেক দামে বেচে দেব। রাজীব বলে, এ মেশিন আমি কিনবো, কি দাম দেব বলুন? কিন্তু আমার কোম্পানিতে এটা চালানোর জন্য 2টো লোক লাগবে, তা আপনি জোগাড় করে দেবেন। আর আপনি এখন কি করবেন? সিঞ্চনের বাবা বলে, এখন কে কাজ দেবে আমাকে এই বয়সে, তাই ঘরেই থাকবো। রাজীব বলে, আপনি এই মেশিনের কাজ দেখাশোনা করবেন, প্রতি মাসে 15,000 টাকা করে আপনাকে দেব, দেখুন হবে তো? রাজীবের হাতটা ধরে বলে, আমার ছেলেকে এই কাজটা দাও না। রাজীব বলে, সিঞ্চনকে আমার অফিসের অ্যাকাউন্টসের কাজ দেব। রাজীব মিস্টার রায়কে বলে, কাকাবু আপনাদের বয়সী মানুষজনের মনোবল বাড়াতে পারলে আমাদের জেনারেশন অনেক কিছু শিখতে পারবে ও জানতে পারবে। রাজীব দেখে ঘোষপাড়ায় প্রায় প্রতিটা বাড়িতেই গরু আছে। সিঞ্চনের কাছ থেকে জানতে পারে একসময় এই ঘোষপাড়ার প্রত্যেকের কম বেশি গরুর দুধের ব্যবসা ছিল, কিন্তু এখন সব বন্ধ। আজ বিকালে রাজীব বাবুদাকে নিয়ে নিজের গাড়ি করে রাতুলের বাড়ি যায়। রাজীব নিজের গাড়িটা রাস্তার পাশে রেখে দেয়। রাতুল বন্ধু রাজীবকে দেখে খুব খুশি হয়। রাতুলের মা বাবার সঙ্গে বাবুদার পরিচয় করে রাজীব। কিছুক্ষণ পর রাতুলের বোন রাজশ্রী ঘরে ঢোকে। এখন রাজশ্রী সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তার। রাজীবকে বলে, ছোটদা কেমন আছিস? বাবুদাকে রাজশ্রী চেনে, বলে অনেকের উপকার করে, তাই সবাই এই মানুষটাকে চেনে। রাজশ্রীর অভিযোগ, রাজীবকে বলে, ছোটদা তুই বাবা মাকে বোঝা, সারাক্ষণ শুধু বিয়ের কথা বলে। রাজীব ঠিক যেন ঘরের ছেলের মতন, তাই মজা করে রাজীব বলে, ছোট বোন তুই টেনশন করিস না, কাকাবু কাকিমা তোমরা শোনো, আজ থেকে রাজশ্রী প্রতিজ্ঞা করেছে ও কোনোদিন বিয়ে করবে না। রাজশ্রী বলে, আমি তোকে এই কথা একবারও বলেছি বিয়ে করব না? রাজীব বলে, না তোর বিয়ে করার দরকার নেই। রাজশ্রী বলে, না বিয়ে করার দরকার আছে। সবাই হাসতে থাকে। এমন সময় কলিং বেলের আওয়াজ হয়। রাতুল দরজা খুলে দেখে পুলিশ। পুলিশ বলে, রাজীব রায়কে ডেকে দেন, পালিয়ে পালিয়ে বেড়াবে আর কতদিন। রাতুলের মুখে পুলিশের কথা শুনে দোতলা থেকে রাজীবের সঙ্গে সবাই নিচে নেমে আসে। রাজীব নিচে নেমে দেখে বন্ধু ডিএসপি রুদ্র রায়। রুদ্র বলে, রাজীব রায় তোমাকে থানায় যেতে হবে, খুনের কেস আছে। বাবুদা বলে, অফিসার কি ব্যাপার? রাজীব আমার শালা হয়, ও খুন করবে? কি বলছেন? এবার রাজীব রুদ্র দুজনে দুজনকে জড়িয়ে ধরে হাসতে থাকে। রাজীব সবার সঙ্গে
রুদ্র পরিচয় করিয়ে দেয়। রাতুলের মা বাবাকে রুদ্র প্রণাম করে। ঘরে যেতে বললে রুদ্র বলে অন্যদিন আসবো। রাজীব রুদ্রের কানে কানে বলে, বাড়ি চলে গেলে তোর লস হবে, আমি যা বলছি তাই কর। রাজীব বলে, রুদ্র ওপরে চল, একটা দরকারি কথা আছে। রাজশ্রী চা করে আনে। রুদ্রর সামনে রাজীব বলে, রাজশ্রী, এটা আমার ছোটবেলার বন্ধু, প্রিয় বন্ধু, ডিএসপি রুদ্র রায়। রাজীব রুদ্রের কানে কানে বলে, পছন্দ হয়েছে তোর? রাজীব বলে, একটা ভালো খবর, সামনের সপ্তাহে আমি একটা নতুন কোম্পানি চালু করব, তোমরা সবাই বিকালে পৌঁছে যেও। রাজশ্রী বোন, বুধবার দিনটা ভুলে যাস না। রুদ্র, তোদের বাড়িতে নিমন্ত্রণ করতে যাব। রুদ্র বলে, আমি মা বাবাকে নিয়ে বুধবার বিকালে উপস্থিত হয়ে যাব। আজ প্রতিমা কয়েকজন মেয়েকে রাজীবের কোম্পানিতে কাজের জন্য পাঠায়। রাজীব, বাবুদা, মিস্টার সেন অফিসে বসে আছে। এদিকে সিঞ্চন পাড়া 10-12 জন বন্ধুকে নিয়ে আসে, তারাও কাজ করতে চায়। মিস্টার সেন কোম্পানিতে সবাইকে নিয়ে নেয়, প্রত্যেককে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজের দায়িত্ব ভাগ করে দেয়। আজ রাতে রাজীবের ঘুম আসতে অনেক দেরি হয়। মনে পড়ে কবিতার কথা। রাজীবকে অনেক সাহস দিত, বলতো, ভালো সময় একদিন ঠিক আসবে, এখন কাজ করে যাও, এটাই তোমাকে একদিন সাফল্য এনে দেবে। এখন কবিতা কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। হয়তো বিয়ের পরে বিদেশে চলে গেছে, হয়তো আমাদের ভুলে গেছে। যাক, যেখানেই থাকুক খুব ভালো থাকুক। অবশ্য নতুন কোম্পানি করেছি এটা জানতে পারলে খুব খুশি হতো। আজ কোম্পানির উদ্ঘাটনের দিন। সকাল থেকে একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। কোম্পানির অফিস স্টাফ ও কর্মচারীদের পরিবারের অনেকেই আসা শুরু করেছে। দুপুরে খাওয়ার একটা আয়োজন হয়। ফুল দিয়ে সুন্দর করে গেট সাজানো হয়েছে, লাল কার্পেট দিয়ে রাস্তা ঢেকে দিয়েছে। বিকাল হতেই নানা রকম রঙের আলোয় যেন স্বর্গপুরী তৈরি হয়েছে। একটা মিষ্টি সানাইয়ের সুর বাজছে। অর্পিতা, রাজীব, মিস্টার রায়, প্রতিমা নিমন্ত্রিত অতিথিদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। রাজীবের বন্ধু রাতুল, মা বাবা ও বোন রাজশ্রী। এদিকে রুদ্র ও মা বাবাকে নিয়ে উপস্থিত হয়। এত বড় অনুষ্ঠানে বাবুদা একাই নিজের দায়িত্বে দেখাশোনা করে চলেছে। চা, কফি, শরবত, স্ন্যাক্সের কাউন্টারে সবাই ভিড় করছে, দেখতে ভালো লাগছে। রাজীব, অর্পিতা অনেকটাই ব্যস্ত হয়ে পড়ে। প্রতিমা পিছন থেকে অর্পিতাকে বলে, মা, এর সঙ্গে আলাপ করো, আমার ছোট বোন বলতে পারো। অর্পিতা ঘুরে দেখে চমকে যায়, জোরে বলে, কবিতা তুই? কবিতা মাসিমণি বলে অর্পিতাকে জড়িয়ে ধরে। রাজীব পিছন ঘুরে দাঁড়িয়ে কথা বলছিল, কানে কবিতার নামটা আসতেই ঘুরে তাকায়, বলে ওঠে, কবিতা তুমি এখানে? বিদেশ থেকে কবে আসলে? কবিতা চোখে জল মুছে রাজীবের দিকে তাকায়। অর্পিতা বলে, জানিস কবিতা, এটা রাজীবের নিজের কোম্পানি। অর্পিতার চোখটা কবিতার কপালে যায়, বলে, কিরে কবিতা, তোর কপালে শীতেতে সিঁদুর নেই কেন? প্রতিমা অর্পিতাকে বলে, মা, তোমরা কবিতাকে চিনলে কি করে? অর্পিতা বলে, কবিতা রাজীবের বাগদত্তা ছিল। প্রতিমা বলে, মা, ভাই, তোমরা ওই ঘরটায় চলো, এখানে এইসব আলোচনা করা ঠিক হবে না। ঘরে গিয়ে কবিতা বলে, মাসিমণি, আমার বিয়ের দিন দুপুরবেলায় তুমি আর শরৎদা আমার সঙ্গে দেখা করে চলে আসো। সন্ধ্যা নামতেই একে একে আত্মীয় পরিজন সবাই বাড়িতে উপস্থিত হয়। ছেলের বাড়ি থেকে বর আসতে দেরি হয়। সবাই ভাবে হয়তো একটু দেরি করেই আসবে। এবার সন্ধ্যা গড়িয়ে রাত হয়। অনেকেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়।
কিন্তু বরযাত্রীর কেউ আসছে না। বাবার সন্দেহ হয়। বাবা ছেলের বাবাকে ফোন করে। ছেলের বাবা বলে 3 ঘন্টা আগে ছেলে বাইরে একটা কাজ আছে বলে বেরায়, কিন্তু কোথায় গেল জানতে খোঁজ খবর নিচ্ছিলাম। মিনিট 10 আগে ছেলে ফোন করে এয়ারপোর্ট থেকে বলে সে এই বিয়ে করতে পারবে না, কারণ বিদেশে অনেক দিন আগে সে বিয়ে করেছে। বাবা এই কথা শুনে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে কয়েকদিন পর মারা যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন স্কুল টিচারের চাকরির চিঠি হাতে পাই। সেই মতন ঘোষপাড়ায় উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা হয়ে যোগ দিই। কিছুদিন বাড়ি থেকে যাতায়াত করতাম। পরে একটা এনজিওতে যোগ দিই। ছুটির দিনগুলো ছোট বাচ্চা, মা ও বাবাদের শিক্ষা দেওয়া, বাড়ির পরিবেশ কেমন হতে হবে, পুরুষ মানুষের আয় কিভাবে সাশ্রয় করতে হবে, এইসব শেখাই। বাবুদা ও প্রতিমাদি নিজেদের জায়গা স্কুল তৈরি করে দেয়। এরা দুজন আমাকে নিজের বোনের মতন ভালোবাসে। পরে বাড়ি বিক্রি করে এই ঘোষপাড়ায় একটা বাড়ি কিনে এখানেই থাকি। অবশ্য বাবুদা নিজেই দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করে। রাজীবের চোখটা জলে ভরে যায়। অর্পিতার চোখ দিয়ে জল পড়তে থাকে। বাবুদা বলে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মা, রাজীব ভাই, চলো। নমস্কার, আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।